টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। আমরা আমাদের প্রধান সংবাদগুলো নিয়ে আলোচনা করব সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে। নির্বাচনের যে ফলাফল এসেছে সেটি আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আসলে কিভাবে এটাকে স্টিয়ার করবে বা ইম্প্যাক্ট করবে, রিপোর্টটি করেছেন আমার সহকর্মী জনাব শেখ শাহরিয়ার জামান। সবাই এখন আমরা মোটামুটি রেজাল্টটা জেনে গেছি যে বিএনপি 200+, জামাতও একটা ফর্মিডেবল ফোর্স হিসেবে ইমার্জ করেছে প্রায় 80-80-র মতো, উইচ ইজ কোয়াইট এ গুড নাম্বার ফর জামাত অ্যান্ড ইটস অ্যালাইজ। আমার লেখাটার বিষয়বস্তু ছিল যে আমরা সবাই জানি যে জামাত, এনসিপি অ্যান্ড আদার্স, তাদের কিন্তু একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং আছে অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন। আমি তাদেরকে সরাসরি অ্যান্টি ইন্ডিয়ান বলবো না, বাট ইন্ডিয়ার বিভিন্ন ইস্যুতে, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপের বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু খুবই ভোকাল। বিভিন্ন সময়ে তারা সরকার বিভিন্ন কর্মকাণ্ডের, অতীতে যেটা আমরা দেখেছি, কর্মকাণ্ডে তারা বড় ধরনের বক্তব্য দিয়েছে যেটা গভর্নমেন্টের পলিসির বিরুদ্ধে। আবার যদি আমরা 5ই আগস্টের কথা চিন্তা করি 2024-এর, সেখানেও দেখা যায় যে সেখানেও একটা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা ফিলিংস, একটা সেন্টিমেন্ট কাজ করেছিল। এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন দিল্লিতে গিয়ে আশ্রয় নিলেন, তখনও কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টও আরও একটু বেড়ে গিয়েছিল। তো ওই কনটেক্সটে আমি যেটা দেখলাম, যে আমি যখন ওই ভোটের রেজাল্টগুলো দেখছিলাম, একটা ইন্টারেস্টিং প্যাটার্ন আমার একটা চোখে পড়লো। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 30টা ডিস্ট্রিক্ট ইন 6 ডিভিশন, 6টা ডিভিশনে 30টা ডিস্ট্রিক্ট ইন্ডিয়ার সাথে বর্ডার রয়েছে। এর ভিতরে যদি আমি ডিভিশনগুলোর নাম বলি, একটা হচ্ছে চিটাগাং, সিলেট, আর এপাশে ময়মনসিংহ। আর যদি আপনি সাউথে যান তাহলে দেখবেন আপনি রংপুর, রাজশাহী এবং খুলনা। জামাতের যে কম্পোজিশন ইন দোজ 30 ডিস্ট্রিক্টস, যেখানে তারা ওয়েস্টার্ন বর্ডারটাতে বেশি জামাতের, আপনি যদি দেখেন যে পুরাটাই, আপনি যেই কালারে দিবেন পুরাটাই ওই কালারে, জামাতের যে কালারেই আপনি অভিষিক্ত করেন, লাল, সবুজ, হোয়াটএভার, আপনি পুরাটাই ওইটাই দেখবেন। আমি যেটা প্যাটার্নটা দেখলাম যে সিলেট, চিটাগাং এবং ময়মনসিংহ বেল্টের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, সেইখানে বর্ডারিং ডিস্ট্রিক্ট, সেখানে জামাত অতটা ভালো না করলেও এই পাশের যে 3টা ডিভিশন, রংপুর, রাজশাহী এবং খুলনা, সেইখানকার টোটাল সিট হচ্ছে কি 54টা, ওই বর্ডারিং ডিস্ট্রিক্টগুলোর। ওই 16টা বর্ডারিং ডিস্ট্রিক্টের সিট হচ্ছে গিয়ে 54টা। এর ভিতরে 34টাই পেয়েছে জামাত। এবং আমি যদি দেখি যে ডিস্ট্রিক্টগুলোর নাম, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, সুইপ পুরোটাই জামাত নিয়েছে। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ মেজরিটি তারা। সো আউট অফ 16 ডিস্ট্রিক্টস, দিস বর্ডারিং ডিস্ট্রিক্টস, 9টাতেই কিন্তু তারা খুব ভালো আকারে আছে, এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও তাদের একটা ভালো পপুলার বেস রয়েছে। তো কনসিডারিং দিস ফ্যাক্টরস, আমি যদি এইভাবে চিন্তা করি যে সামনে যখন পার্লামেন্ট আসবে, এর আগে শুধু একটা বলে নিই, আপনি বর্ডারিং ডিস্ট্রিক্টে গেলে দুটো প্রবলেম, মানে আরও অনেক প্রবলেম আছে, দুটো প্রবলেম কিন্তু খুব অ্যাকিউট, বিশেষ করে এই রংপুর, রাজশাহী এবং খুলনা বেল্টে। একটা হচ্ছে বর্ডার কিলিং হয় ওই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে, বর্ডারকে কেন্দ্র করে। আর আরেকটা হচ্ছে কি পানি, আমাদের অভিন্ন নদী অনেকগুলো রয়েছে, তার ভিতরে একটা তো আমরা সবাই জানি, তিস্তাও কিন্তু এই রংপুরের ওই দিকটাতেই। তো এই সব মিলিয়ে পানি এবং বর্ডার কিলিং, এই দুটো ইস্যু খুবই প্রমিনেন্ট হবে। মানে মোটামুটি এখনই হয়তো বা বলা সম্ভব না, কিন্তু সামনের দিনগুলোতে জামাত এবং এনসিপি এবং আদার্স যারা অ্যালাইজ রয়েছে জামাতের, তাদের পার্লামেন্টও তো বটেই, 80টা ভয়েস, 80টা পিপুলের ভয়েস, এটা কিন্তু খুব স্ট্রং। তারা যদি সম্মিলিতভাবে কোনো একটা বিষয়ে কথা বলতে চায়, তাহলে সে ভয়েসটা কিন্তু অনেক বেশি রেইজড হয়। তো সেই কনটেক্সটে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপে গভর্নমেন্ট যে পলিসি নিক, যে বা তাদের যে অ্যাটিটিউডই থাক, বা যে কোনো ইনিশিয়েটিভ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জামাতের এই ভয়েসটাকে তাদেরকে মনে হয় রিকগনাইজে অ্যাটলিস্ট কনসিডার করতে হবে, যে অ্যাটলিস্ট তাদেরকে অনবোর্ডে আনার জন্য হোক, অথবা তাদেরকে বুঝিয়ে প্রিভিয়াস গভর্নমেন্টের মতো আনচ্যালেঞ্জ থাকবে না, প্রিভিয়াস গভর্নমেন্টের মতো আনচ্যালেঞ্জ থাকার কোনো সুযোগ নাই। এই মেসেজটা প্রবাবলি গভর্নমেন্ট এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছে, এবং ইন্ডিয়ারও এইটা নজরে না আসার কোনো কারণ নাই, কারণ ওই বর্ডারিং বেল্টগুলোতে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট একটা কাজ করে, যেটাকে আবার
জামাত এবং তার অ্যালাইসগুলোও কিন্তু সাবস্ক্রাইব করে, ফলে তাদের অবশ্যই অনেকগুলো ফ্যাক্টরের কারণেই একটা ব্যক্তি নির্বাচিত হয়, তার মধ্যে এই ফ্যাক্টরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেই কনটেক্সট থেকে আমার এই লেখাটা, এটা বাংলাদেশ, ঢাকা এবং দিল্লি দুই পক্ষকেই এটা অ্যাড্রেস করতে হবে। দিল্লির অ্যাটিটিউড যদি আগের মতোই থাকে যে ঠিক আছে আমি এভাবে করে নেব বা ওভাবে করে নেব, আমার মনে হয় যে এইবারের পার্লামেন্টে বা এইবারের যে সামনে যে সরকার আসে তার সময় এটা করাটা একটু ডিফিকাল্ট হবে। এক্সপেক্ট করা যাচ্ছে আসলে সংসদের অধিবেশনগুলো এখন তর্ক বিতর্ক জমে উঠবে। এক্সপেক্টেড যে প্রাণবন্ত সংসদ যেটাকে আমরা বলি, বিভিন্ন ইস্যুতে তো হবেই, এবং আমি মোটামুটিভাবে বলা যায় যে ভারত বিষয়ক বিভিন্ন যে ইস্যুগুলো, বিশেষ করে যদি কোনো বর্ডার কিলিং হয়ে থাকে, বা সামনে আমাদের সবচেয়ে বড় টেস্ট গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটা এই বছরই এক্সপায়ার হয়ে যাবে 12ই ডিসেম্বর, সেটাকে যদি নবায়ন না হয়, পানির হিস্সা যদি আমরা ঠিকমতো না পাই, বর্ষাকালে যদি ওভারফ্লাড হয়ে থাকে, এই সমস্ত বিভিন্ন কারণে আমি মোটামুটি বলতে পারি যে সংসদ কিছুটা হলেও আমরা প্রাণবন্ত কিছু ডিবেট দেখতে পাবো। সংসদ নির্বাচন গেল, সেখানে নারীদের প্রার্থিতা কিংবা তাদের পাশ করে সংসদে যাওয়া দুটোই আসলে খুব ড্রাস্টিক্যালি কমে গেছে। এই ব্যাপারটি নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী আফরা তায়েবা, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এবার দেখা গেছে যে আমাদের প্রার্থী ছিল 2029 জন, কিন্তু এর মধ্যে নারী প্রার্থী ছিল 83 জন, কিন্তু দেখা গেছে যে রেজাল্টের পরে মাত্র 7 জন নারী জিতেছেন। তো গত কয়েক ইলেকশনের সাথে যদি আমরা তুলনা করি, দেখা গেছে যে 20 জন, 22 জন এবং 19 জন পর্যন্ত ছিল নারী, কিন্তু এবার সেটা আরও কমে গিয়ে 7 জন এসে দাঁড়িয়েছে। আবার যে 7 জন জয়যুক্ত হয়েছেন, তাদের মধ্যে দেখা গেছে যে 6 জনই একটি নির্দিষ্ট দলের, এবং আরেকজন যিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন সেও বিএনপির ছিলেন এবং পরবর্তীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিলেন। তো এ থেকে কিছুটা দেখা যায় যে দলীয় প্রভাব বা দলীয় সমর্থন ছাড়া আসলে রাজনীতি করা নারীদের জন্য কঠিন হয়ে পড়েছে। আবার দেখা যায় যে এবার নির্বাচনে 30টারও বেশি দল কোনো নারী প্রার্থীই দেননি। এই তালিকায় জামাতে ইসলামীও আছে বোধহয়, তারাও কোনো প্রার্থী দেন না। তাদের অনেক নারী সমর্থক রয়েছেন, তারা প্রচারণায় অনেক কর্মী রয়েছেন, তারা প্রচারণায় অনেক হেল্প করেছেন, কিন্তু দেখা গেছে তারা প্রার্থিতা পাননি কেউ। কারোর মধ্যে কি এই ব্যাপারে কোনো অতৃপ্তি আছে কিনা রাজনীতি করতে গিয়ে? যেসব প্রার্থীদের সাথে কথা বলেছি, ওনারা অনেকেই বলেছেন যে যাদের পাওয়ার বেশি বা প্রচারণার ক্ষেত্রে যাদের টাকা বেশি আছে, তারা দেখা গেছে বেশি প্রচারণা করতে পেরেছে এবং তাদের সমর্থনটাও বেশি পেয়েছে। যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে বা যাদের প্রচারণাটা কম হয়েছে, তারা দেখা গেছে যে আরো পিছিয়ে পড়েছে। কেন আসলে আমাদের দেশে নারীদের প্রার্থিতা সংসদ নির্বাচনে বা তাদের পাশ করে আসার হার এত কম, বিশেষ করে যেখানে দেশে 50% বেশি জনসংখ্যার নারী? আমাদের সামাজিক কাঠামোটা এমন যে পুরুষতান্ত্রিকতার থেকে বের হতে পারে না। দলগুলো চিন্তা করে যে যদি আমি নারী প্রার্থী রাখি, তারা হয়তো জিততে পারবে না, তো তখন দল পিছিয়ে যাবে। তো তারাও এক ধরনের অনীহা প্রকাশ করে, তারা অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় নারীদের নিয়ে যে এটা করা হবে বা ওটা করা হবে, কিন্তু যখন তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আসে বা তাদেরকে আসল পাওয়ার দেওয়ার ব্যাপারটা আসে, তখন দেখা যায় তারা অনীহা প্রকাশ করে বা সেটা নিয়ে কাজ করতে চায় না। সোশ্যাল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে নারীদেরকে আসলে ক্ষমতায়ন করতেই হবে কেন? কারণ আমাদের জনসংখ্যা যদি 50% পুরুষ এবং 50% নারী হয়ে থাকে, তো পুরুষরা যদি মানে তাদের ক্ষমতা দেখাতে পারে বা মানুষকে নিয়ে কাজ করতে পারে, তো তাইলে নারীরা কেন পারবে না? কারণ পিছিয়ে থাকার তো কোনো কারণ নাই এখানে। সবাই শিক্ষা গ্রহণ করছে, সবাই নিজেদের মতো কাজ করছে, তো এখানে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই আসলে। আপনি কি এক্সপার্টদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, তারা এই পরিস্থিতির উন্নয়নের জন্য, ইমপ্রুভ করার জন্য তারা কোনো সাজেশন দিয়েছে কিনা আপনাকে? লেভেল প্লেইং ফিল্ডটা সেটা তৈরি করতে হবে। তো এখন তাদেরকে মনোনয়ন দেওয়ার যে ব্যাপারটা, সেটাতেও আরো উৎসাহিত করতে হবে। অনলাইনে বা অফলাইনে নারীদের যে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়, সেখানেও তাদেরকে সাপোর্ট দিতে হবে বা তাদের নিরাপত্তার ব্যাপারটা তৈরি করতে হবে। হ্যাঁ ভোট কি মিন করছে, প্রথমে আমরা যদি এটাই শুনি আর কি।
হাভোট মিন করছে যেই জুলাই জাতীয় সনদ আছে সেটা মানুষের কাছে গিয়েছে এবং সেই মানুষ এই জুলাই সনদকে সাদরে গ্রহণ করেছে। এ পর্যন্ত আমাদের মানে ইসির তথ্য মতে 60%-এর উপর কিছুটা উপরে মানুষ হচ্ছে হ্যাঁ ভোট দিয়েছে এবং এটা আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ, বাংলাদেশে যে একটা সিস্টেমেটিক যে প্রবলেমগুলো আছে, এই জুলাই জাতীয় সনদ ওই সিস্টেমেটিক প্রবলেমকে কিছুটা হলেও লাঘব করার জন্য, বাংলাদেশের ডেমোক্রেটিক যে ট্রানজিশন ওটাকে আরো স্মুথ করার জন্য কেয়ারটেকারকে রিইনস্টেট করা হচ্ছে, এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা আরো স্মুথ করে দিবে। এছাড়া পিএমের যে টার্ম লিমিটের ব্যাপার আছে, এটা আসলে ওই স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার যে প্রবণতা, এক মানুষ 20 বছর 30 বছর থাকবে, এই ধরনের যে মানসিকতা, এটা থেকে মানুষকে মুক্তি দিবে। এছাড়াও কিছু আছে যেগুলোতে কিছু দলের নোট অফ ডিসেন্ট আছে, বাট আমার কাছে মনে হয় ভালো প্রস্তাব। যেমন এই প্রসঙ্গে যদি আসি যে বিএনপি বেশ কিছু পয়েন্টে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, এই পয়েন্টগুলো কি এন্ড এর ইমপ্লিকেশন কি? আসলে এখন কি বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যাওয়ার পরে তারা কি এই পয়েন্টগুলোতে যেটি জুলাই সনদে চাওয়া হয়েছিল তারা সেটি করতে যাবেন, নাকি তারা তাদের মতো করে করবেন, বা তাদের বাধ্যবাধকতার যে লেভেল আর এটা সম্পর্কে যদি একটু বলেন। বিএনপির কয়েকটা 9-10টার মতো হচ্ছে পয়েন্টে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। সেগুলোর মাঝখানে যেমন তারা দলীয় প্রধান এবং হচ্ছে যে গভর্নমেন্টের তাকে এক ব্যক্তি হতে পারবে না, এটাতে তারা একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এছাড়া হচ্ছে যে পিআর সিস্টেম নিয়ে তো কথা হচ্ছে, সেই পিআর সিস্টেমে আসলে বিএনপি পিআর সিস্টেমে রাজি, কিন্তু বিএনপির মতে পিআর সিস্টেম হতে হবে যে আসন যেই সব আসনে পলিটিক্যাল পার্টিগুলো জয় হয়ে এসেছে, যেমন 3টার মধ্যে যেমন বিএনপি আমার কাছে পাওয়া তথ্য মতে, ইসি তথ্য মতে 209টি আসনে জয়লাভ করেছে। সো ওই অনুযায়ী আর কি বিএনপি প্রপোর্শনটা বিএনপি চাচ্ছে যে প্রপোর্শনটা হবে আসনের ভিত্তিতে, নট যে ন্যাশনালে টোটাল যে ভোট তার ভিত্তিতে না। জি, গণভোটে সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল যে প্রাপ্ত ভোটের অনুসারে রাজনৈতিক দলগুলো উচ্চকক্ষে যাবে। এই ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। বিএনপির তো বললাম যে বিএনপি তারা কি চায়, এটা খুবই মেজর একটা ইস্যু, কারণ যেহেতু গণভোটের সেকেন্ড কোয়েশ্চেনটা এটা ছিল, গণভোট পাবলিক ম্যান্ডেট করেছে হচ্ছে এই জিনিসটা রিইনস্টেট করতে। এখন বিএনপির যেহেতু নোট অফ ডিসেন্ট আছে, আবার জুলাই জাতীয় সনদে এটাও লেখা আছে যে যদি ইস্তেহারে উল্লেখপূর্বক এই জুলাই জাতীয় সনদের যেটা আছে নোট অফ ডিসেন্টগুলো দলগুলো ইস্তেহারে উল্লেখ করে এবং দলগুলো বিজয়ী হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা বাধ্যবাধকতা থাকবে না, জুলাই জাতীয় সনদে স্পেসিফিক্যালি লেখা আছে। এখন এই জায়গাটা আসলে কন্ট্রাডিক্ট করতেছে বাকি নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো, কিন্তু ওইভাবে জুলাই জাতীয় গণভোটের প্রশ্নে ছিল না। এই ব্যাপারটা কিন্তু গণভোটের প্রশ্নে ছিল। এখন বিএনপিরা করবে না, এটা একটা বড় প্রশ্ন। প্র্যাকটিক্যালি কি যে আসনের বিন্যাস প্রাপ্ত ভোট দুইটার প্যাটার্ন তো আসলে একই রকম মনে হচ্ছে। দুইটার প্যাটার্ন একই রকম কিছু, কিন্তু শেষ পর্যন্ত সিনেটের চেহারাটা একই রকম হবে যেটি হোক না, এখানে একটু ডিফারেন্স আছে। আমি যদি বলি, যেমন হচ্ছে বিএনপি জিতেছে 209টি আসন, তো আমার হিসাব মতে বিএনপি উচ্চকক্ষে মোটামুটি 2/3 মেজরিটি, মানে যেহেতু তারা পার্লামেন্টারি ইলেকশনে 2/3 মেজরিটি পেয়েছে, তারা উচ্চকক্ষে 2/3 মেজরিটি কিছুটা বেশি, হালকা বেশি হচ্ছে প্রার্থী পাঠাতে পারবে। কিন্তু যদি প্রাপ্ত ভোটের অনুসারে হয় তাহলে কিন্তু ব্যাপারটা এরকম না। আমাদের হাতে এখনো তথ্য নেই যে প্রাপ্ত ভোটের হিসাবটা আর কি কিরকম, জামাত অথবা 11 দলীয় জোট কতটুকু ভোট প্রাপ্ত হয়েছে এবং হচ্ছে বিএনপি কতটুকু ভোট পেয়েছে। আমরা যদি আগের একটা ইলেকশন দেখি, সালটা মনে করতে পারছি না কোন ইলেকশনটা, কিন্তু ওই ইলেকশনটাতে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তারা কিন্তু প্রায় সমান ভোট পেয়েছিল, প্রায় 40% ভোট, 40% করে দুজনই পেয়েছিল। কিন্তু ওইবার কিন্তু এই 40% ভোট পাওয়ার পরও আওয়ামী লীগ আসনের দিক থেকে অনেক পার্থক্য। এখন কোশ্চেনটা আসলে এটাই, দেখা যায় যে বিএনপি এবং জামাতের প্রাপ্ত ভোট ধরেন খুব একটা বেশি ডিফারেন্স না, তখন কিন্তু আসলে একটা ঝামেলা। এখন কথা হচ্ছে যে আসনের যে মারপ্যাচ, এটি থেকে নিস্তারের জন্য, মানে এটিকে উইনার্স টেক ইট অল, এই যে একটা ব্যবস্থা, এর বাইরে আসার জন্যই বা এটাকে কাউন্টার করার জন্যই তো আসলে যে প্রপোর্শনেট যে রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে প্রাপ্ত ভোটের অনুসারে। তো যদি আবার এই আসনের ভিত্তিতে আরেকটা, এটা তো একটা মিনিয়েচার অফ দ্য লোয়ার হাউস হয়ে যাবে। সো এটা তো মিনিংলেস, আই উড সে। এটা মিনিংলেস এখন হচ্ছে যেহেতু তারা গভর্নমেন্ট ফর্ম করবে, এখন কিন্তু
গণভোটেও কিন্তু যেভাবে ম্যান্ডেটটা দিয়েছে জুলাই ন্যাশনাল চ্যাপ্টারকে, সেইভাবে মানুষই কিন্তু বিএনপিকেও ম্যান্ডেটটা দিয়েছে। এখন এইটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, একই সাথে একটা কনফ্লিক্টিং ব্যাপার হবে। এবং আমার মনে হয় যে বিরোধী দলে যারা যাবে, ওই যে আমার নেতৃত্বাধীন যেই 11 দলীয় জোট, সেই জোটও এটা নিয়ে একটু কথাবার্তা বলবে। কারণ এছাড়া আসলে যদি এটা না হয় তাহলে তাদেরও আসলে অনেক কিছু হারানো আছে। কারণ উচ্চকক্ষে এমন যদি দেখা যায় যে তারা তাদের 10টা মানুষ বেশি বা কম হয়, তখন কিন্তু এটা আসলে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। 2/3 মেজরিটি হওয়ার কারণে কিন্তু এখন সংসদ মানে নর্মাল নিম্নকক্ষের যদি কথা বলি, আমরা এখন কক্ষ গঠন নিয়ে বাট বলতেছি আর কি, নিম্নকক্ষের কথা যদি বলি, তাহলে কিন্তু বিএনপি ইজিলি ওখানে জিতে যাচ্ছে 2/3 মেজরিটি। কিন্তু আপার হাউসের যদি যে 2/3 মেজরিটি তাদের প্রয়োজন হয়, যেটা যদি তাদের হিসাবে তাদের আছে, কিন্তু আসন ভিত্তিক হিসাবে হয়তো তাদের নাও থাকতে পারে, সেটা একটা বড় ডিফাইনিং ফ্যাক্টর হতে পারে আগামী রাজনীতিতে বাংলাদেশের জন্য। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত নিয়ন্ত্রিত জোট তারা 77টি আসন পেয়েছে। জামাতের অনেক কর্মী সমর্থক সকালেও আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখনও বিশ্বাস করতে পারছে না যে তারা সরকার গঠন করেনি। তো এই পুরো পরিস্থিতিটা সম্পর্কে একটা রিপোর্ট করেছেন আমার সহকর্মী জনাব সাইফুল ইসলাম। তার কাছ থেকে আমরা পুরো বিশ্লেষণটি শুনি। সাইফুল ভাই, যে এটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার কাছেও প্রচুর ফোন এসছে যে 77টি, তারা এক্সপেক্ট করছিল অনেকেই যে মেজরিটি। আসলে বিস্তারিত যদি একটু বলেন। না, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে জামাত জোটের প্রার্থীদের এক ধরনের তাদের ভিতরে খুব দৃঢ় আশাবাদী তারা ছিল যে অনেক ভালো করবে, অর্থাৎ তারা ক্ষমতায় যাচ্ছে এরকম একটি স্বপ্নে তারা বিভোর ছিল। তাদের সেই স্বপ্ন কিছুটা আসলে হতাশায় পরিণত হয়েছে শেষ পর্যন্ত। বিশেষ করে আজকে যখন চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফলে কিন্তু তারা 77টি আসনে বিজয়ী হয়েছে। জামাত এককভাবে এই সব মিলিয়ে 68টি আসন জিতেছে। সব মিলিয়ে তাদের জোট 77টি আসন পেয়েছে, ইনক্লুডিং বেশ এনসিপি। কিছু এনসিপি সহ এখানে বেশ কিছু কারণ রয়েছে। আপনাকে একটু পিছনে ফিরতে হবে রিপোর্টটা, আপনি যে বিষয়টি বলছেন সেটি আরও বিস্তারিত জানতে হলে। জামাত কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি 1991 সালের সংসদ নির্বাচনে তারা সর্বোচ্চ 12% ভোট পেয়ে, 12% কিছু ভোট পেয়ে তারা কিন্তু 18টি আসন পেয়েছিল। এরপরে তারা এই ধরনের আসন আর পায়নি, একবার তারা 17টি আসন পেয়েছিল। অর্থাৎ তাদের ইতিহাসই বলছে তারা এই ধরনের যে এবার যে আসন পেয়েছে 77টি, সে তাদের জন্য একবারে কম নাই। বিএনপি জোট তাদের অপোজিটে যে বড় জোটটি, বড় দলের যে জোট বিএনপি জোট, তাদের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় যার অভিজ্ঞতা রয়েছে, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, আপনি জানেন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখন রাজনীতির বাইরে, বিশেষ করে নির্বাচনের বাইরে। সেক্ষেত্রে তাদের ভোটে কিন্তু বিএনপিকে একটা বড় প্রভাব ফেলেছে। যারা ভোট দিতে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, তারা মনে করেছে যে এখন পর্যন্ত জামাত সম্পর্কে তাদের ধারণা অত বেশি ভালো না। সব মিলিয়ে জামাত যে ক্ষমতায় যারা আশা দেখেছিল সেটি আসলে বাস্তবতার সাথে ব্যাপক মেলে তা না। কিন্তু জামাত যে ফলাফল করেছে সেটি একেবারে কম বলে আমি ইসলামিক দলগুলো নিউজ কভারেজ করি, আমি সব মিলে মনে করছি একেবারে কম নাই। এবং তারা একটি শক্ত বিরোধী দল হচ্ছে, সেটি কিন্তু নিশ্চিত বলা যায়। 12%, 8% টোটাল ভোট, 3%, সর্বোচ্চ 18টা থেকে এখন জোটে 77টা, নিজেদের 68টা। এই যে দ্য রাইজ অফ জামাত, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটি বেশ কয়েকটি কারণ আছে আসলে। সেটি হচ্ছে যে আপনি জানেন যে আওয়ামী লীগ সর্বশেষ যে 3টি নির্বাচন করেছে, সেই 3টি নির্বাচনে জামাত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেনি। বিশেষ করে তার নিবন্ধন কিন্তু বাতিল করা হয়েছিল হাইকোর্টের রায় অনুযায়ী। সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই দলটির সরাসরি জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ পতনের মাত্র 4 থেকে 5 দিন আগে দলটি নিষিদ্ধ করা হয়। তাদের যে রাজনীতির যে মাঝখানে যে বেহাল অবস্থা ছিল, সেখান থেকে তাদের যে উত্তরণ, সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। সেক্ষেত্রে আপনি যদি বলছিলেন যে তাদের যে হঠাৎ করে যে উত্থানে, একদিনে না, তারা অবশ্যই দীর্ঘদিন থেকে মাঠে ছিল, যদিও তাদের রেজিস্ট্রেশন ছিল না, কিন্তু ইসলামিক দলের কিছু শৃঙ্খলা, তাদের কিছু কর্মকাণ্ড সবসময় কিন্তু অব্যাহত ছিল। আপনি জানেন যে জামাত খুব সুসংগঠিত একটি দল, এই দলের কিন্তু কর্মকাণ্ড কখনোই কিন্তু থেমেছিল না। আর আওয়ামী লীগ পতনের পর থেকে তারা মাঠে সিরিয়াসলি কাজ করেছিল, প্রশাসনিকভাবে তারাও বেশ শক্ত অবস্থানে ছিল। সব মিলিয়ে তাদের মানে বাংলাদেশ সৃষ্টি পরে জামাত এখানে যে পরিবেশ ছিল, সবচেয়ে অনুকূল পরিবেশ ছিল জামাতের জন্য এবারে।
সেক্ষেত্রে তারা বেশ ভালো পরিবেশ পেয়েছে। একদিকে আওয়ামী লীগ মাঠে নাই, অন্যদিকে তাদের সাংগঠনিক তৎপরতা অনেক বেড়েছে। আপনি সব বলছিলেন যে কর্মী সমর্থকও বেড়েছে। জি, আপনি বলছিলেন তারা একটা শক্ত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবেন বলে আশা করা হচ্ছে। যদি শক্ত বিরোধী দল হিসেবে তারা রোল প্লে করে, তো এটার বেনিফিট আমরা কি কি পেতে পারি? না, আপনি যে কথা বলেছেন তার প্রমাণ আপনি আপনার সামনে আছে। যেহেতু আপনি নিজে একজন সাংবাদিক, আপনি দেখেছেন যে আওয়ামী লীগের শেষ সময়ে জাতীয় পার্টিকে নিয়ে যে গৃহপালিত বলা হয় যে বিরোধী দল, সেই গৃহপালিত বিরোধী দল নিয়ে বাংলাদেশের গণতন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে, এখানকার মানুষের ভোটার অধিকার প্রয়োগের যে বিষয়টি ছিল সেটি কিন্তু একেবারে শূন্যের কোটা নেমে এসেছিল, যে কারণে একটা সময় ছাত্র জনতা কিন্তু মাঠে নেমেছিল। তো সেটি খুব পরিষ্কার যে গণতান্ত্রিক রাষ্ট্রে এবং এই ধরনের পার্লামেন্টারি বিষয় অবশ্যই আপনাকে একটি পার্লামেন্টে একটি শক্ত বিরোধী দল না থাকলে রাষ্ট্র কিন্তু এক পক্ষে হাঁটে এবং একটা পর্যায়ে সেই রাষ্ট্র ফ্যাসিস্টের আচরণ ধারণ করে। সেক্ষেত্রে জামাত একটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে দেশের বিশ্লেষকরা এবং রাজনীতি যারা কাজ করেন তারা কিন্তু ভাবছেন যে না, মোটামুটি তারা একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অন্তত রাষ্ট্রকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে রাষ্ট্র মানে জামাত টেনে ধরবে বলে অনেকেই আশা ব্যক্ত করছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে এনসিপি নিয়ে। এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের পরে যে একটা ব্যাপক প্রত্যাশা জাগিয়েছিল একটা বিকল্প উদারনৈতিক রাজনীতির যে একটা প্ল্যাটফর্ম হিসেবে, তৃতীয় বিকল্পের সন্ধানে বাংলাদেশের মানুষ বহুদিন ধরেই ছিলেন এবং আই ফিল যে এখনও আছেন। এনসিপি ভোটে যে পারফর্ম করেছে সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি ঠিক বলছিলেন যে যেটি যে এনসিপি জাতীয় নাগরিক কমিটি কিন্তু খুব বেশি দিন বয়সের একটা দল না। সেটি হচ্ছে যে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত নেতারা, বেশিরভাগই ছাত্র নেতারা মিলেই এই দলটি গঠন করে। সেক্ষেত্রে তাদের মাঝখানে যে ধরনের আশা তাদেরকে নিয়ে মানুষ দেখেছিল যে তারা একটি স্বতন্ত্র পথে চলবে, কারো দালালি করবে না কিংবা একটা দুটো সিট পাওয়ার জন্য কারোর সঙ্গে যাবে না। বাংলাদেশের ছাত্র জনতা তারা নেতৃত্ব দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। সেই ক্ষেত্রে তারা একটি শক্ত ভূমিকা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে একটি প্রেশার গ্রুপ হিসেবে বাংলাদেশে তারা কাজ করবে। সেই জায়গাটি থেকে কিন্তু এনসিপি কিছুটা বিচ্যুত হয়েছে বলে অনেকে মনে করে। তবে এর বিপরীত যুক্তি কিন্তু অনেকের আছে। আপনি দেখছেন যে এনসিপির যে অবস্থা, সেখান থেকে যদি জামায়াতের মতো একটি বড় দলের সাথে জোট তারা না করতো, তারা আসলে কতটি আসন পেত সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন আছে। সেখানে তারা কিন্তু 6টি আসন পেয়েছে। তাদের শীর্ষ নেতাদের বেশিরভাগই, বিশেষ করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, আপনার সদস্য সচিব আক্তার হোসেন, তিনি সহ শীর্ষ নেতারা কিন্তু পাশ করেছেন বেশ কয়েকটি আসনে। আবার জামাত জোট সহ এনসিপি যে জোট, সেই জোটের কিন্তু একটি অভিযোগও আছে। সেটি হচ্ছে যে 54টি আসনে তারা খুব কম ভোটে ফেল করেছেন, 54টি আসনে সেখানে বেশ কিছু কারচুপির ঘটনা তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে আপনি যদি বলেন যে এনসিপি যে বিশাল খারাপ করেছে নির্বাচনে, সেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। কারণ তাদের যে অবস্থা ছিল সেখান থেকে তারা অন্তত সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। অন্তত তাদের জুলাই অভ্যুত্থানের কথা তারা সংসদে তুলে ধরতে পারবে বলে আমি মনে করি। স্পিকার বা ডেপুটি স্পিকার নতুন এমপিদের শপথ পড়ান, কিন্তু এবছর তারা কেউই পারছেন না। এই বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু, তার কাছ থেকে শুনি। হ্যাঁ, মানে এই যে নিরঙ্কুশ স্পিকার কোথায়, ডেপুটি স্পিকার কোথায়? ডেপুটি স্পিকার কারাগারে আছেন, আর স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি আপনি জানেন ছাত্র আন্দোলন পরে সরকার যখন পতন হয়, পতনের পরে আসলে তিনি পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দেন, পদত্যাগ করেন এবং কয়েকটি মামলায়, ফৌজদারি মামলায় তখনকার ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন। তো এখন এই কারণে মূল সমস্যাটা দেখা দিয়েছে যে কে আসলে পড়াবেন, নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। তো এখন আরেকটা আছে ব্যবস্থা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিরা শপথ পড়াতে পারেন। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মনোনয়নের জন্য আবেদন করলে তখন রাষ্ট্রপতি একজনকে মনোনয়ন দিবেন, তিনি আসলে শপথ পড়াবেন। তিনি কে হতে পারেন? প্রোটোকলে যদি আমরা ডিসকাস করি, আমরা জানতে পেরেছি যে সদ্য রিটায়ার্ড প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, তিনি হয়তো পড়াতে পারেন এমনটা শোনা যাচ্ছে। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি আমাকে বলেছেন যে তিনি এখন পর্যন্ত কোনো আবেদন বা মনোনয়নের জন্য সরকারের পক্ষ থেকে কিছু এখন পর্যন্ত পাননি। শপথ অনুষ্ঠানটি কবে নাগাদ এক্সপেক্ট করছেন আপনি?
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলেছেন যে তারা বিএনপি চায় যে 15 আগস্টের মধ্যে সরকার গঠন করে ফেলতে। আগস্ট না ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি। ওকে, আপনাকে অসংখ্য ফেব্রুয়ারি। ধন্যবাদ।